আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব সাধারণ একজন মানুষ, অতি সাধারণ। আমার জ্ঞান বুদ্ধি আসলেই অনেক কম। তারপরেও দেশের প্রতি ভালোবাসা থেকে দেশ নিয়ে সবসময়ই আমি ভাবি, চিন্তা করি। আমি মাঝে মধ্যে কিছু জিনিস লেখালেখি করি। আপনারা হয়তো অতীতে দেখছেন আমার ফেসবুক পেজে বা আমার ব্লগে যদি দেখে থাকেন, লিঙ্কডইনে। তো আমার এই লেখালেখিগুলা বেসিক্যালি দেশকেন্দ্রিক অনেক কিছু লিখতে পারিনি, বাট কিছু কিছু লেখা লিখছি, খুব অল্প অল্প পরিসরে। কারণ আমাদের বাক স্বাধীনতা ওরকমভাবে ছিল না অতীতে। সামনে হয়তো আমরা বাক স্বাধীনতা, এখন আমাদের বাক স্বাধীনতা আছে। জীবনের যে আমার যে দেশের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমি দেশ নিয়ে প্রতিনিয়ত চিন্তা করি। জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই কথাগুলি একান্ত ব্যক্তিগত, দর্শন, ভুল হতে পারে। সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশের মানুষ বা দেশের এই নতুন প্রজন্ম যে লক্ষ্য নির্ধারণ করছে দেশটা কেমন হবে, সেই লক্ষ্যটা অনেক সুন্দর। আমরা সবাই এরকম একটা লক্ষ্যই চাই, এরকম একটা দেশ আশা করি। কিন্তু সেই দেশটাকে পাইতে হলে আমাদেরকে কিন্তু যত সুন্দর আমাদের আশা, প্রস্তুতি কিন্তু অনেক কঠিন। সেই কঠিন প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি, তার কিছু সেই সব জিনিস নিয়ে আমি কিছু কথা বলতে চাই। একটা দেশকে যদি আমি একটা অর্গানাইজেশন মনে করি, বা একটা দেশ একটা অর্গানাইজেশন বা একটা সিস্টেম বলতে পারেন। এই সিস্টেমটার অনেকগুলি সাবসিস্টেম আছে। যেমন এডুকেশন একটা সাবসিস্টেম, ইনফরমেশন একটা সাবসিস্টেম, মানুষ একটা সাবসিস্টেম, আমলাতন্ত্র একটা সাবসিস্টেম, পলিটিক্স একটা সাবসিস্টেম, অনেকগুলি সাবসিস্টেম আছে। এটা হয়তো এই মুহূর্তে আমার পক্ষে, আমি যেহেতু অনেক বড় বিশেষজ্ঞ না, আমি হয়তো সবগুলিকে এখানে আমার পক্ষে ডিসক্রাইব করা পসিবল না। বাট আমি খুব ছোট্ট পরিসরে কিছু জিনিস ডিসক্রাইব করতে চাই। এই সাবসিস্টেম, প্রত্যেকটা সাবসিস্টেম একটা করে অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের মধ্যে আবার লোকেশন ভিত্তিক এই অর্গানাইজেশনগুলোই হচ্ছে মেইন চালিকা শক্তি। এখন আসি এই সাবসিস্টেমগুলি কীভাবে কাজ করে। এই সাবসিস্টেমগুলি বা অর্গানাইজেশনগুলি যখন সবগুলি একসাথে খুব ভালোভাবে কাজ করবে, তখনই কিন্তু টোটাল সিস্টেমটা সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারবে। একটা সিস্টেম ভালো করলো আর একটা সিস্টেম খারাপ করলো, তাহলে কিন্তু আলটিমেটলি সমতা বা সাম্য রক্ষা হবে না, বৈষম্য থেকেই যাবে। এই সিস্টেমগুলা, এই অর্গানাইজেশনগুলোকে যদি ভালোভাবে ফাংশনাল করতে হয়, প্রপার ফাংশনালিটি নিয়ে আসতে হয়, তাহলে এখানে 4টা জিনিসকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে পুনর্গঠন করতে হবে। যেটা আমি বলবো স্বাধীনতার পরে কখনো হয় নাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেক কিছু হয়তো রদবদল হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে জায়গাগুলো নিয়ে হয়তো কখনো চেষ্টাই করা হয় নাই। আবারও বলে নিচ্ছি, আমার মতামত যদি ভুল থাকে দয়া করে আমাকে শুধরায় দিবেন এবং ক্ষমা করে দিবেন। একটা সিস্টেমের 4টা গুরুত্বপূর্ণ অংশ থাকে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। আমরা যারা চাকরি করি, সরকারি হোক বেসরকারি হোক, এই মানুষগুলা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশনের জন্য। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের যে প্রসেস, পলিসি, প্রসিডিউর, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। আমার কাজ আমি কিভাবে করব, কিভাবে আমি আউটপুট দিব, আমার রেসপন্সিবিলিটি কী, এই জায়গাগুলো আমাদের নিয়ে চিন্তা করতে হবে। থার্ড, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল ইস্যু, চেইন অফ কমান্ড, ডেলিগেশন অফ অথরিটি। ক্ষমতা এমন একটা জিনিস, যেই ক্ষমতার ডেফিনেশন যদি না থাকে, তার মানে আমি সর্বেসর্বা, আমার সকল ক্ষমতা আমার, আমি যা খুশি তাই করতে পারি। এইখানে আমাদের একটা সুন্দর কিছু নিয়ে আসতে হবে,
যেটা দিয়ে প্রমাণ করা সম্ভব। আমার হাত পা বেঁধে দিতে হবে। আমি যখন কোনো ক্ষমতায় বসবো, আমার সেই ক্ষমতার জায়গাটাকে অবশ্যই আমার ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা যদি বাদ দেয়া না থাকে, আমি শুধু আগাইতে থাকবো। যেমন গ্রাম দেশে অনেকে জায়গা দখল করে, একটু একটু করে আইল বাড়াইতে থাকে। ধরেন প্রথমবার যে লোক ক্ষমতায় যায়, প্রথম 6 মাসে সে শুধু বুঝে যে তার আসলে কতটুকু ক্ষমতা, একটু একটু করে ক্ষমতা বেশি ইউজ করতে থাকে, পাওয়ার বেশি ইউজ করতে থাকে, যেটা তার দায়িত্ব না সেটাও সে করা শুরু করে। এইভাবে করতে করতে তার ক্ষমতা অনেক বেড়ে যায়। এইভাবেই ডিক্টেটর তৈরি হয়। এবং এই ডিক্টেটর তৈরির পেছনে আমরা অনেক সুযোগ দিছি। বাংলাদেশে যে যখনই ক্ষমতায় গেছে সে ডিক্টেটর হওয়ার চেষ্টা করছে, কারণ হচ্ছে আইনের অনেক লুপহোল আছে এবং পলিসি প্রসিডিওর এবং ডেলিগেশন অফ অথরিটির অনেকগুলি লুপহোল আছে। ফোর্থ হচ্ছে ব্র্যান্ডিং। একটা অর্গানাইজেশনাল ইমেজ দুই ধরনের হয়। একটা হচ্ছে ইনহাউস এমপ্লয়ীদের মাঝে, আর একটা হচ্ছে বাইরে বাইরে যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে। যেমন ধরেন একটা মন্ত্রণালয় কাজ করতেছে, সেই মন্ত্রণালয়ে যারা এমপ্লয়ি তাদের কাছে এই মন্ত্রণালয়ের এক ধরনের ইমেজ, আর বাইরে যারা আমরা সাধারণ জনগণ আমজনতা তাদের কাছে এক ধরনের ইমেজ। এই যেমন পুলিশ, আজকে পুলিশের যদি অবস্থা দেখেন, পুলিশ একটা বাহিনী, তার একটা গঠনতন্ত্র আছে, তার কিছু ফিলসফি আছে এবং তার কাজের কিছু প্রক্রিয়া প্রণালী রিটেন আছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, রিটেন আছে। রিটেন থাকা সত্ত্বেও তারা কিন্তু সেইটা ফলো করে চলতে পারে নাই, কারণ ওইটাকে এনফোর্স করা হয় নাই, ওইটাকে প্রপার ওয়েতে চালানো হয় নাই, ওইটা মিস গাইডেড হয়েছে এবং সেটাকে রক্ষণাবেক্ষণ বা মনিটর করার মতো কোনো প্যারালাল অথরিটি ছিল না। এগুলি আমার একান্ত ব্যক্তিগত মতামত। এই চারটা জিনিস নিয়ে আমি আলাদা আলাদাভাবে কথা বলবো। এই জিনিসগুলো যদি গঠিত না হয়, রিটেন না হয়, প্রপার না হয়, তাহলে যত সুন্দর স্বপ্নই দেখেন, স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। তো এবং এই স্বপ্নগুলি বাস্তবায়ন করতে হলে এখানে একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা জিনিস যেটা আমি অনেক বছর ধরে চিন্তা করি কিন্তু কখনো বলার সুযোগ আমার হয় নাই। দুর্নীতি দমন কমিশন হচ্ছে হসপিটালের মতো। দুর্নীতি হওয়ার পরে আমরা সেটাকে দমন করার জন্য আগাবো। কে চুরি করছে তাকে ধরো, সে কেন চুরি করলো এটা খুঁজো। কিন্তু আমাদের দরকার আসলে নীতি প্রণয়ন কমিশন। যে কমিশনটা হবে হয়তো স্বাধীন, যে কমিশন হয়তো রিপোর্টিং থাকবে শুধুমাত্র প্রেসিডেন্টের আন্ডারে থাকবে, যে কমিশনের দায়িত্ব হবে সেখানে অনেক এক্স আর্মি অফিসার থাকবে, এক্স সচিব থাকবে, এক্স বিচারপতি থাকবে, অবসরপ্রাপ্ত অনেক অফিসার থাকবে সরকারের। এবং সেখানে শুধু সরকারের অফিসার থাকলে হবে না, যারা কনস্টেবল লেভেলে বা ছোট লেভেলে পিয়ন লেভেলে কাজ করে অবসরপ্রাপ্ত হইতে হবে। তার কারণ হচ্ছে তাদের কাছে অনেক ইনফরমেশন আছে, তথ্য আছে একটা অর্গানাইজেশন কীভাবে রান করে, কিভাবে চলে। এবং এইখানে প্রাইভেট সেক্টর থেকেও লোক নিতে হবে। প্রাইভেট সেক্টরে যারা সিএফও বা অডিট ফার্মে কাজ করে, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে বড় বড় পজিশন হোল্ড করছে, মিড লেভেল হোল্ড করছে, তাদেরকে রাখতে হবে। তাদেরকে রেখে এমন একটা গঠন প্রণালী থাকতে হবে যেটা বেসিক্যালি বাংলাদেশের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বলতে আমরা যেটাকে বুঝি, বা রিইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট রিইঞ্জিনিয়ারিং বা অর্গানাইজেশন রিস্ট্রাকচারিং যে পার্টটা, এই পার্টটাতে কাজ করতে হবে। এবং এইখানে প্রাইভেট সেক্টর থেকে লোক নেয়ার কোনো বিকল্প নাই। প্রাইভেট সেক্টরেই একমাত্র যোগ্য লোক আছে। বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা এই সম্পর্কে জানে, বুঝে, এবং তারা আমার থেকে অনেক ক্রেডিবল, অনেক জানে। আমি তাদের তুলনায় কিছুই জানি না, হয়তো এখনও ABCD পড়তেছি। তো সেই আশায় আমি আজকের মতো শেষ করলাম। এরপরে আমি
পার্ট বাই পার্ট আরও অনেকগুলি ভিডিও করব, ইচ্ছা আছে মানুষের কাছে আমার এই মনের কথাগুলি বলার জন্যে। তো আমার যদি ভুল থাকে আমি আবারও আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত দর্শন, অভিজ্ঞতা, পড়াশোনা সব কিছু মিলিয়ে এগুলি বলা, এবং এই জিনিসগুলা শুরু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি এটা শুরু না হয় তাহলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এটাকে শুরু করতে পারবে না। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের তখন তার ক্ষমতাটা এমন একটা জিনিস, ক্ষমতার ইউজ আমরা যত করি, ক্ষমতা ইউজ করে আসলে কোনো কাজ করতে হয় না, ভালোবাসা দিয়েই সব কাজ করা যায়। ক্ষমতা আসলে প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হয়তো পজিশনের প্রয়োজন হতে পারে। ছাত্ররা সেটাও দেখা দিছে, পজিশনেরও দরকার হয় না। জেন জি সেটাও দেখা দিছে, কোনো কিছুই দরকার হয় না, শুধুমাত্র ইচ্ছা থাকলেই হয়। আরও কিছু কথা আছে আমার, যেগুলি ভ্যাকিউম কেন এই যে বর্তমানে পলিটিক্সে বা বিজনেস সেক্টরে কেন ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে, মেধার ভ্যাকিউম কেন, এই জিনিসগুলি নিয়েও আমি অনেক চিন্তা করছি। সেই চিন্তাগুলিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।